হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী নির্জন মমিন। তাকে আমরা আজকে পেয়েছি, তার মিডিয়া সম্পর্কে আজকে আমরা কিছু জানতে চাইব। তো সে হচ্ছে আমার এই বন্ধু, আমার এই ব্যাচমেট, প্রিয় মানুষ, খুবই ভালো মনের একজন মানুষ। তার সাথে অনেক দিন পরে দেখা, আড্ডা। তো বন্ধু বলেই বলি, যেটা হচ্ছে আমার বন্ধু যেহেতু ব্যাচমেট, খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ। সর্বোপরি তার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে, একদম নিখুঁত একজন অভিনেত্রী, যার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে। তার অসংখ্য নাটক আমি দেখেছি, সে হয়তোবা জানে না। তো বন্ধু, তুমি মিডিয়াতে আসলা কিভাবে, যদি এই বিষয়টা বলতা। আমার মিডিয়া আসা একদম হুট করে, আর মিডিয়া আসার একটা গল্প আছে। আমি কর্পোরেটে জব করতাম, তো 2019-এর শেষের দিকে আমি হচ্ছে গিয়ে একটা নাটক দেখি। তো নাটকটা তখনকার বেশ ফেমাস ছিল, তো একটা প্লাস সাইজের মেয়ের গল্প ছিল নাটকটায়। এবং সেখানে আলটিমেটলি দেখানো হয় যে মেয়েটা প্লাস সাইজ, এই জন্য ওকে কেউ পছন্দ করছে না, ওর বিয়ে হচ্ছে না, ওকে দেখে সব পালায় যাচ্ছে। এবং লাস্টে ওকে দেখানো হয় একজন খুদসহ মানুষ হিসেবে, এবং আরেকজন খুদসহ মানুষ তাকে যে আর কি বিয়ে করে, এটা একটা এন্ডিং থাকে। তো ওটা দেখার পরে আমার কাছে মনে হয় যে এইটা আসলে ঠিক না, কারণ আমি যেহেতু এই মোটা বলো প্লাস সাইজ বলো ইস্যুটা নিয়ে হচ্ছে গিয়ে অনেক বছর ধরেই ফাইট করছি, কারণ 2009 সাল থেকে আমার থাইরয়েড বা হরমোনাল সমস্যা যেটাকে বলে, এটাতে আমি ভুগছি। তো যার জন্য তখন আমার ওয়েটে একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়, যে একদম স্লিম থেকে আমি হচ্ছে আস্তে আস্তে ওয়েট গেইন শুরু করি। তো তখন আমি দেখতে থাকি যে মানুষজনের যে একটা চেঞ্জেস, যে একটা মানুষ ও ভালো খারাপ যোগ্যতা আছে কিনা সেটা ম্যাটার করে না। মানুষ চিন্তা করে কি, আচ্ছা ঠিক আছে, ওকে জাজ করা যায়, ও কালো মোটা এগুলো নিয়ে মানুষ কমেন্ট পাস করে, কথা বলে। তো আমার কাছে সবসময় মনে হয় যে মিডিয়ার কিন্তু এই সমস্ত ব্যাপারে অনেক বড় একটা ভূমিকা আছে। মিডিয়া যদি জিনিসটাকে হাস্যকর হিসেবে দেখে, মানুষ ওভাবেই শিখবে। আর মিডিয়া যদি এটা বোঝায় যে না, এটা উচিত না, তখনও মানুষ একটু একটু করে আস্তে আস্তে সচেতন হবে। মানে মিডিয়ার একটা দায়বদ্ধতার জায়গা আছে। তো সেই জায়গা থেকে যদি এরকম মানে 2019-20 সালে এসেও মানুষ এরকম নাটক বানায় যে একটা মানুষ বিচ্ছিরি তার ওয়েটের জন্য বা তার কোনো অসুখের জন্য, সেখান থেকে আমি সবসময় বলতাম যে আমি যে মিডিয়াতে যদি কাজ করি কখনো বডি শেমের এগেনস্টে কাজ করব। আর তখন আমি পরিচিত কয়েকজনকে বলি যারা মিডিয়ার সাথে রিলেটেড ছিল, যে আপনারা সবসময় পারফেক্ট মানুষজন নিয়ে কাজ করেন কেন? সমাজের দৃষ্টিতে যারা পারফেক্ট, গল্প তো সবাইকে নিয়ে থাকে, আমার মতো মানুষেরও গল্প আছে না? এরকমই একটা গল্প থেকে হুট করে আমার একটা সিরিজে জয়েন করা। আমার বন্ধু শহীদুল নবী, ওর সাথে আমার একটা মেলায় পরিচয় হয়। তো তখন ওখানে আমার একটা সিনে কাজ করার কথা থাকে, মারুফ রহমান ভাইয়ের একটা সিরিজ চলছিল। তো সেই কাজটা যখন আমি করি, ওইটা জাস্ট একটা এপিসোডে 2টা সিনের কাজ ছিল। সেখান থেকে আমার কাজটা চ্যানেল খুব পছন্দ করে, এবং তারা বলে যে আমার ক্যারেক্টারটাকে যেন পার্মানেন্টলি ওই সিরিজে এন্ট্রি করা হয়। এইভাবেই আসা। আচ্ছা, তোমার তো যেটা আমরা হচ্ছে একটা ক্যারেক্টারের জন্য ডাকলে ডিরেক্টররা, তোমার কি এই প্লাস সাইজ এই ক্যারেক্টারগুলিতেই তো একটা ডিরেক্টর ডাকলে কিন্তু এই ক্যারেক্টারটাই ডাকে, সব ক্যারেক্টারে তোমাকে নেওয়া হয় না কি? এই জন্য কি তোমাকে নিয়ে এই বিষয় নিয়ে কি তোমার কোনো হ্যাসেলে পড়তে হয়? যেমন অনেকেই আছে তারা জানে যে আমি কি ধরনের কাজ করতে পছন্দ করি বা কি ধরনের স্ক্রিপ্টগুলো আমি অ্যাভয়েড করি। ওনারা দেখা যায় যে শুরু থেকেই আমাকে যে কোনো মানে আচ্ছা ঠিক আছে, যে একটা সেকেন্ড লিড বা হচ্ছে ভাবি এরকম বা ফ্রেন্ড এরকম একটা ক্যারেক্টার হচ্ছে গিয়ে করছে, ওটাতে কোনো ইস্যুস হয় না। কিন্তু আবার অনেকেই আছে যারা আমার সম্পর্কে জানে না, ওরা ওই যেটা তুমি বললা যে একটা ক্যারেক্টারের জন্যই ডাকছে, যে তারা ধরেই নিচ্ছে প্লাস সাইজ মানে একটা কমেডি ক্যারেক্টার করা যাবে ওকে দিয়ে, এবং যেহেতু ও প্লাস সাইজে তাহলে এটার জন্য পাচ্ছে। এবং ওদের কাছে এটা, ওদের কাছে হয়তো স্ক্রিপ্টটা অ্যামেজিং, যে একটা মানুষকে বডি শেমিং করা হচ্ছে, এটাই ফান। কিন্তু সেক্ষেত্রে আমার জন্য হ্যাসেল বলতে যে কাজটা আমি চাইলেও করতে পারছি না। অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভালো প্রোডাকশন, ভালো আর্টিস্ট থাকে, কিন্তু ওই যে স্ক্রিপ্টটা আমার নীতির বাইরে চলে যায়, মানে আমি যেটার বিরুদ্ধে সবসময় কথা বলছি সেটার এগেনস্টে চলে গেলে তখন আমি কাজটা চাইলেও করতে পারি। তোমার কি ধরনের মানে অভিনয় করতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, যে ক্যারেক্টারগুলি করতে? সেটা কি কমেডি টাইপের হলে তুমি বেটার? না না, আমার এরকম কোনো কিছু নেই। কমেডি, সিরিয়াস, অ্যাজ অ্যান মানে আর্টিস্ট আমি যে কোনো কিছুতেই স্বচ্ছন্দ। কাজ করতে গিয়ে ধরো অনেক যে ডিরেক্টরদের, অনেক প্রডিউসারদের অনেক কিছু
চাওয়া পাওয়া থাকে, সেই ধরনের কিছু তোমার ফেস করতে হয় কাজ করতে গিয়ে? আমাদের মিডিয়াতে এটা অনেকে বলে যে এরকম কোনো কিছু ফেস করতে হয়েছে তোমাকে, বা অনেকে অনেক কিছু অফার দেয়, সেই ধরনের কি কি তোমার ফেস করতে হয় বা হয়েছে? এটা আসলে আমার বলে ব্যাপার না, এটা হচ্ছে সব জায়গাতেই থাকে না যে তুমি যখন একটা ফ্রুটস কিনে আনো বাজার থেকে, তোমার সবগুলো ফল তো ফ্রেশ হয় না, একটা দুটো দেখবা তুমি নষ্ট করে বা একটু ডিফেক্ট থাকে। তো সব জায়গাতেই কিছু খারাপ মানুষ থাকে, মিডিয়াতে সেম থিং, কিছু মানুষ আছে যারা নীতিগতভাবে ঠিক নেই, এবং তারা হচ্ছে কি যে আমি মোটা দেখে হচ্ছে আমাকে অ্যাপ্রোচ করবে না, সব পারফেক্ট একটা মেয়ে খুব স্লিম ওকে বলে, ব্যাপারটা তা না, তারা সবাইকেই অ্যাপ্রোচ করে বিকজ তাদের ক্যারেক্টারিস্টিক্স। তোমার এই পর্যন্ত কতগুলো মানে কাজ করা হয়েছে? উল্লেখযোগ্য যদি দু একটি কাজের নাম বলতে। আমি 2020 সাল থেকে কাজ করছি। তো আমার এর মধ্যে আমি তো স্ক্রিপ্টও লিখে অভিনয় করি, তো আমার প্রিয় কিছু স্ক্রিপ্টও আছে, আর আমার নাটকে অভিনয় কাজের মধ্যেও আমার পছন্দের আছে, কয়েকটা আছে, নাম বলতে চাচ্ছি না কারণ দেখা যাবে যে একটা বললে আবার আরেকজনেরটা হচ্ছে মন খারাপ করবে, আছে বেশ কয়েকটা। তোমার পছন্দের ডিরেক্টর কার সাথে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? সবার সাথে, সোফার আমি যতজনের সাথে কাজ করেছি আমি সবার সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ না, তোমার কাজ আমি দেখেছি, যেমন শহীদুল নবী, মঈন খান, এদের কাজগুলো মানে বেশি পপুলার হয়েছে, ভাইরাল হয়েছে, এই কাজগুলো আমি দেখেছি তোমার। তো যদি তাদের দুইজনের মধ্যে বেশি পছন্দ কে, কাজ করে কার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করো? দুইজনেই সেম। শহীদুল নবীর কথা যেটা বললাম যে ওকে তো আমি অলওয়েজ বলি যে আমি ওর প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ আমার মিডিয়ায় আসা ওর হাত ধরে। তো ওইখানে ওই জায়গা থেকে তোর সাথে কারো তুলনা করা পসিবল না, ওই জায়গাটা অন্যরকম একটা কমফোর্টের জায়গা। আর মঈন খানের কথাও বলবো যে ও অ্যামেজিং একটা ডিরেক্টর, ওর সাথে কাজ করবো মানে খুবই আর আমি আসলে অ্যাজ এন স্টুডেন্ট আমি যখন সেটে যাই আমার কাছে মনে হয় যে ডিরেক্টর হচ্ছে আমার টিচার, আমি তো স্টুডেন্ট, এবং আমি খুব অবিডিয়েন্ট একটা স্টুডেন্ট, এবং আমি হচ্ছে মানে আমি যখন এখনো যার শিখতে সাথে চাই। যাচ্ছি, হ্যাঁ আমি তার কাছ থেকে হলে শিখে কাজটা করতে চাই, এই জন্য আমার কখনো প্রবলেম হয় না। সো মিডিয়া নিয়ে তোমার সামনে ফিউচার মানে তুমি কি করতে চাও, বা তোমার একটা থাকে এইম থাকে, যেটা আমাদের গোল থাকে, সেটা মিডিয়া নিয়ে কত দূর বা কি করতে চাও? অভিনয়টা হচ্ছে আমার প্যাশনের জায়গা। আমি লাইফে বলেছি তোমাকে যে আগে যেহেতু কর্পোরেটে কাজ করতাম, কর্পোরেটে বলো বিজনেস বলো অনেক ধরনের কাজ করেছি, কিন্তু আমি সবচেয়ে বেশি মানসিক শান্তিটা পাই হচ্ছে অ্যাক্টিং করার সময়, কারণ এতটাই ভালোবাসার বা প্যাশনের একটা জায়গা এটা। আর আমার মিডিয়াতে হচ্ছে ইচ্ছা যেটা দুটো, প্রথমটা হচ্ছে নিজেকে একজন আর্টিস্ট হিসেবে স্টাবলিশ করা, যে যাতে আমার নামটা শুনলে মানুষ চিনলে যেন বুঝতে পারে যে ও আছে ভালো আর্টিস্ট, বা ঠিক আছে ওর কাজ ভালো লাগে, এটা একটা। আরেকটা হচ্ছে এই যে আমার শুরুটাই বডি শেমের এগেন্স্ট নিয়ে করা, এইটাকেই আমি ভালোভাবে জারি রাখতে চাই, এই জন্য যে আমাদের মতো মানুষদের জন্য যাতে মিডিয়াতে ভালো একটা কাজের জায়গা ক্রিয়েট হয়, যে একটা প্লাস সাইজের মেয়ের পক্ষে যেটা আমাকেই কাজ করা, একটা প্লাস সাইজের মেয়ে শুকনা মেয়েকে যেন মোটা বানায় প্লাস সাইজের অ্যাক্ট্রেস না হয়, মানে কাজের সুযোগটা ওভাবেই আসে, যে যোগ্যতা যে মানুষের থাকতে পারে সেটা তার হাইট ওয়েট রং ফ্যাক্টর করে না, এইটা যাতে হচ্ছে কি প্রুভ হয় বা কাজের ক্ষেত্রটা আরও বাড়ে, শুধু কমেডি না সব ক্ষেত্রে। যেমন তোমার প্লাস সাইজ নিয়ে অনেক সময় মানুষ, ডিরেক্টর তোমার ইচ্ছা থাকে যে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবো, বা যেটাকে আমরা বলি নায়িকা, সেটা নিয়ে কি তোমার কখনো আক্ষেপ হয় যে আমি তো স্লিম হলে মনে হয় নায়িকা হতে পারতাম? সেই বিষয় নিয়ে কি কখনো আক্ষেপ কাজ করে মনের না, ভিতরে? আমার এটা নিয়ে কখনো আক্ষেপ কাজ করেনি। কেন আমি বলি, কারণ হচ্ছে আমি প্লাস সাইজ নিয়ে বডি শেমের এগেন্সে কাজ করবো দেখেই মিডিয়ায় আসে। আমি যখন স্লিম ছিলাম তখন কিন্তু আমার মিডিয়ায় আসার কোনো প্ল্যান ছিল না, বা হয়তো আমি আসতাম না। তো আমার নিজেকে যে এক্সপ্লোর করার বা প্যাশনের জায়গাটা খুঁজে পাওয়ার যে জার্নিটা, সেটা হয়তো বা আমি এর প্লাস সাইজ দেখেই খুঁজে পেয়েছি, এই জন্য আফসোস নাই। এবং তুমি তো জানি যে আমি কিন্তু একটা বাংলাদেশের প্রথম যে প্লাস সাইজ নিয়ে বিউটি কন্টেস্টটা হয় সেটা ফার্স্ট সিজনে ফার্স্ট রানার ছিল। তো একটা ক্রাউন যে হচ্ছে যে আমি পেয়েছি, সেটাও কিন্তু আমার এই যুদ্ধটার থেকে। তোমার এই এই জন্য আমার এই প্লাস সাইজের কারণে তুমি এই পর্যন্ত তুমি এইটাকেই প্রেজেন্ট করতে চাও, এটা দিয়ে তোমাকে চিনেছে দর্শক। হ্যাঁ, যে এটার জন্য হচ্ছে আমার মধ্যে কখনো আফসোস কাজ করে। বাহ, খুবই চমৎকার। আর বেশি প্রশ্ন করবো না তোমাকে। তুমি মানে যে কোনো ক্যারেক্টার বা প্লাস সাইজ নিয়ে ক্যারেক্টার করলে যে কোনো ক্যারেক্টারই করতে চাও, কোনো প্রবলেম নাই? যেমন আমার খুব শখ ভিলেনের ক্যারেক্টার করা, যেটা আমি এখন পর্যন্ত পাই নাই।
আচ্ছা যাও, তোমাকে আমি নেক্সট কথা দিলাম একটা কাজে আমি তোমাকে ভিলেনই বানাবো। আচ্ছা ঠিক আছে, ডান, থ্যাংক ইউ। তুমি রিনা খানের মতো এরকম একটা চরিত্র। রিনা খানের তো হচ্ছে খুঁটনি, মানে আচ্ছা খুঁটনি না, মানে একটা ভিলেন ভিলেন হইতে চাও, হ্যাঁ? একদম। আচ্ছা যদি তুমি যেহেতু স্ক্রিপ্ট রাইটার, তুমি তাইলে এরকম একটা গল্প লিখো, আমি সেটা বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাকেও ধন্যবাদ, তোমার জন্য অনেক শুভকামনা।